এনসিপির সমাবেশে আপনাকে দেখতে পাওয়া এবং সেখানকে নিয়ে বিভিন্ন সমালোচনা অনেকেই বলছেন এনসিপির সমাবেশের ক্যাডার হিসেবে আপনি গেছেন। আসলে মূলত ঘটনা কী ছিল, বিস্তারিত বিষয়টা আমরা জানতে চাই। কেন ওখানে ছিলেন, কি হয়েছিল পরবর্তীতে এবং এর আগে কি ছিল বা ওভারঅল বিষয়টা আমরা একটু জানতে চাই। ধন্যবাদ কালের কণ্ঠকে। আর যারা শব্দসীমার ভিতর রয়েছেন, যারা দেখছেন এবং পরবর্তীতে আমাকে দেখবেন, সবাইকে ধন্যবাদ। আমি শামীম হাসান, সাবেক পুলিশ কর্মচারী। গোপালগঞ্জে চাকরির সুবাদে আমার 10 থেকে 12 বছর ওখানে চাকরি করা হয় এবং তার বেশিরভাগ সময় ডিবি, ডিএসবি এবং সেখান থেকে র্যাবে চাকরি করার সুযোগ হয়। আর তথ্য সংগ্রহের কাজে আপনারা জানেন ডিবি, ডিএসবি, র্যাবের এসএফ শাখাটা তথ্য সংগ্রহের জন্য যথেষ্ট ভালো। তো এনসিপির যখন প্রোগ্রাম হবে, আমি 3 দিন আগে জানতে পারি যে এনসিপির একটা প্রোগ্রাম হবে। তো ওই প্রোগ্রামে আমার কিছু সোর্স তথ্য দেয় যে এনসিপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের উপর খুব বড় মাপের একটা হামলা হওয়ার সম্ভাবনা আছে এবং এই হামলা হওয়ার তথ্যটা পুলিশেও জানতো। কিন্তু পুলিশকে আসলে আমার 3 দিন আমি যখন খোঁজখবর নিতে থাকি তখন কিছু পুলিশ অফিসারকে আসলে ইনঅ্যাক্টিভ মনে হয়, যেটা ঘটনাস্থলে গিয়েও আমি সেটার প্রমাণ পাই। তো আমি আসলে ইমানি দায়িত্ব থেকে, আমি কোনো রাজনৈতিক দলের না, আমি কখনো রাজনীতি করি নাই। আসলে চাকরির সুবাদে ওই রাজনীতি করার সুযোগটা আমার হয়ে ওঠে। তো আমি ওখানে আসলে একটা ইমানি দায়িত্ব থেকে ওখানে চলে যাই এবং যেহেতু পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল, আপনারা যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, আপনাদের যারা মিডিয়া কর্মী ছিল, আপনারা দেখবেন বারবার বৃষ্টি হচ্ছিল। পুলিশ আসলে মহিলা কলেজের ওই পাশের যে ছোট্ট ব্রিজটা ছিল ওই ব্রিজ থেকে সরে যাচ্ছিল। তখন আমার সন্দেহটা আরেকটু প্রকট হয় যে হ্যাঁ, এই হামলার সাথে পুলিশের 2-1 কর্মকর্তাও জড়িত থাকতে পারে। আমি আসলে সাথে সাথে গেট আপ চেঞ্জ করে ফেলি, যে গেট আপটা দেখলে আসলে 2-4-10 জন 20 জন আমাকে ভয় পাবে, আমার সামনে আসার সুযোগ পাবে না। আমি আসলে গেট আপটা মূলত চেঞ্জ করি এই একটা মাত্র কারণেই, যদি পুলিশ কখনো সহযোগিতায় না আসে, আমাকে যদি এই হামলা প্রতিহত করতে হয়, আমি একা যেন 10-20 জনকে একটু প্রতিহত করতে পারি। আচ্ছা, মূলত আপনি এখন কিসে কর্মরত আছেন? আমি আসলে এখন ফিটনেস নিয়ে কাজ করি। আমার চাকরি যাওয়ার পরে 2020 সালে তৎকালীন শেখ হাসিনা সরকার আমাকে অবৈধভাবে চাকরি থেকে বের করে দেয় এবং আমাকে 4 মাস জেল খাটায়। যথেষ্ট নির্যাতন করা হয় রিমান্ডের নামে। 2 বছর আমাকে পুলিশ লাইনে বন্দি করে রাখা হয় জামাতের ট্যাগ দিয়ে। হ্যাঁ, তারপর থেকে আসলে আমি নিজেকে তৈরি করতেছিলাম যে এই শেখ হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেকে কীভাবে তৈরি করা যায়। ওই তৈরি করতে গিয়ে আমি আসলে ফিটনেসের সাথে জড়িয়ে পড়ি। আমার ফিটনেসের যথেষ্ট স্টুডেন্ট আছে। আমি নিজে আসলে একটু বিপ্লবী, ফ্রন্ট লাইনে থাকতে পছন্দ করি, যার কারণে নিজেকে তৈরি করতেছে এবং সেই সাথে সাথে আল্লাহ এখানেই আমাকে রুটি রুজি লিখে দিয়েছেন। আমি ফিটনেস নিয়ে আসি। একটা বিষয় জানতে চাই, শুরুতে আপনি বললেন যে র্যাবের সাথে বা একটা সোর্সের মাধ্যমে আপনি খবর পেয়ে সেখানে গেছেন। মূলত খবরটা দিয়ে কী করতেন আপনি, কেন আসলে যাওয়া? আপনি তো সেখানে দায়িত্বশীল কেউ ছিলেন না বা আপনার কোনো এখানে দায়িত্বও ছিল না ওখানকার পরিদর্শন করা, তথ্য নেওয়া। তাহলে কোন দায়িত্ব থেকে বা কেন আসলে যাওয়া সেখানে? এবং যাওয়ার পর যেই নেগেটিভগুলো তৈরি হলো, বিশেষ করে আপনি জানেন যে ক্যাডার হিসেবে বা আপনাকে রাখা হয়েছে ভাড়া করে, এরকম বিষয়গুলো আসছে, এই বিষয়গুলো কি উত্তর দেবেন? ধন্যবাদ ভাই। আপনাকে আমি একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাব। আপনাকে যদি আমি একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাই, তাহলে আমাকে এরশাদ এবং তার আগে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল পর্যন্ত নিয়ে যেতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেখানে কোনো রকম কোনো সমাবেশ করতে দেওয়া হয় নাই এবং স্বৈরাচার এরশাদকে সেখানে কোনো সমাবেশ করতে দেওয়া হয় নাই। এবং আমরা যারা জুলাই বিপ্লবের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলাম, তাদের মূলত একটাই উদ্দেশ্য ছিল যে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে তারা একবার বুক ভরে উচ্চস্বরে মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দেবে। এবং আমার যেহেতু স্বৈরাচারের বিপক্ষে আমার একটা স্পষ্ট অবস্থান মানসিকভাবে, শারীরিকভাবে নেওয়া ছিল, আসলে দায়িত্ব লাগবে না, আপনার বিসিএস হওয়া লাগবে না, আপনাকে একটা অন্যায় রুখে দেওয়ার জন্য বিসিএস হওয়া লাগবে না, দায়িত্বশীল হওয়া লাগবে না। শুধু আপনাকে বুঝতে হবে যে এই অন্যায়টা আপনি রুখে দিতে পারবেন কিনা, এই অন্যায়টা আপনি প্রতিবাদ করতে পারবেন কিনা। এনসিপির ওখানে যারা ছিল তাদের উপর আক্রমণ অলরেডি হয়ে গেছে। নেতাকর্মী পৌঁছানোর আগেই সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয়েছে এবং তখনও আমি একা দাঁড়িয়েছিলাম। এনসিপির নেতৃবৃন্দ বারবার আমাকে আয়রন ম্যান বলে সম্বোধন করতেছিল। আসলে এখানে দায়িত্বের ব্যাপারটা আসে ইমানদারি থেকে, দায়িত্বের ব্যাপারটা ইমানদারি থেকে আসবে। এখন যেহেতু এই ঘটনা নিয়ে মামলা মোকদ্দমা রুজু হয়েছে এবং স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, আমি এই তথ্যগুলো আসলে তথ্য বিভ্রাট করতে চাই না। দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে এবং দেখবেন যে তদন্তটা যদি সঠিক হয়, প্রকৃত দোষীরা এখান থেকে বের হয়ে আসবে। আপনি কি এনসিপির রাজনীতির সাথে যুক্ত কিনা বা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা? এবং আপনি আসলে যে ভাড়ার বিষয়টা অনেকেই লিখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপনাকে ভাড়া করে নেওয়া হয়েছে, বিষয়টা কি ভাই? এরকম ওই গুজব লীগ, তারপর আঠা লীগ, ওই পুনর্বাসন লীগ, তারপরে এরকম যত লীগ আছে, এদের আসলে মূল অস্ত্র হচ্ছে, এরা তো কেউ দেশে আছে
গা ঢাকা দিয়ে আছে, কোনো কাজ নাই। 20 টাকার এমবি কিনে এখন আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করে চলতেছে, তাদেরকে আবার পুনরায় ক্ষমতায় নিয়ে আসতেছে। দেশের বাইরে যারা আছে তারা অর্থায়ন করতেছে। ভাই কে কি বললো এটা আসলে আমি দেখি না। এই যে আপনারা যারা গণমাধ্যম আছেন, এনাদের মাধ্যমে একসময় সামনে চলে আসবে আমি কে, আমার এখন সেখানে উপস্থিতির কারণ কি ছিল, আমার উদ্দেশ্য কি ছিল। আপনারা একটু স্বচ্ছভাবে এগুলো প্রচার করলে এসব গুজব আর আসলে কোনো কাজেই লাগবে না। আপনার নাম পরিচয়টা দিন। আমার নাম শামীম হাসান। পরিচয় মানে বাসা বা আমার নিজ জেলা ফরিদপুর, থানা এবং ইউনিয়নের কথাটা বলতে চাচ্ছি না। আমার পরিবার, আমি যথেষ্ট থ্রেড আছে আপনারা জানেন, এবং এটাও জানতে পারছি কলকাতা থেকে আমার মাথার মূল্য নির্ধারণ করা হয়েছে, যে যে কোনো সময় আমাকে মেরে দিতে পারে। আসলে আমার ভয়ে না, পরিবার আছে সবারই, আপনারা এই বিষয়টা বুঝতে চাইবেন। যেহেতু পরিবার আছে, আমি আসলে আমার শুধু ফরিদপুর জেলাতে আমার জন্মস্থান, এটা শুধু জেলা। আচ্ছা, আমরা একটা ভিডিও দেখলাম